তিয়ানজিনের ঐতিহাসিক শহরে 2025 সালের সেপ্টেম্বরে সূর্য ওঠে এক জটিল কূটনৈতিক আবহে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ফ্রেমে দাঁড়িয়ে যখন করমর্দন করলেন, তখন বিশ্ব রাজনীতির অনেকগুলো স্তর কেঁপে উঠল, দৃশ্যত হালকা হাসির আড়ালে। এই সম্মেলন ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক বৈঠক, কিন্তু তা হয়ে উঠেছিল এক প্রকার সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত অভিসন্ধির ব্যর্থ পরিণতি, অন্তত ভারতের দৃষ্টিকোণ থেকে। এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে ছোট কিন্তু কৌশলগতভাবে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ রাষ্ট্র নতুন করে নিজের পথ চলার দিগন্ত খুঁজে পেয়েছে। মোদির চীন সফরকে ঘিরে কংগ্রেস থেকে এআইএমআইএম পর্যন্ত সমালোচনা ঝড় উঠে গেছে। কংগ্রেসের জয়রাম রমেশ বললেন, চীনা ড্রাগনের সামনে ভারতীয় হাতির আত্মসমর্পণ। সাথে ছিল হায়দরাবাদের আসাউদ্দিন ওয়েসির ক্ষুব্ধ মন্তব্য। সীমান্ত করিডোর জলনীতি, বাণিজ্য ঘাটতি, কোনো প্রসঙ্গেই মোদি জবাব দিতে পারেননি। সমালোচনার পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে যা দাঁড়ায়, সীমান্ত নিয়ে সম্পূর্ণ নীরবতা। 2020 সালের গালওয়ান সংঘর্ষ এখনো ভারতীয় জনগণের মনে রক্তাক্ত স্মৃতি। অথচ তিয়ানজিনে মোদি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ তুললেনই না। চীন পাকিস্তান করিডোর নিয়ে নীরবতা। অপারেশন সিঁদুরের সময় চীন যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তা নিয়ে কোনো কূটনৈতিক চাপ মোদি তৈরি করতে পারেননি। অত্যাধিক বাণিজ্য ঘাটতি। 2024-25 অর্থ বছরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি পৌঁছায় $9,920 কোটি। অথচ চীন ভারতীয় রপ্তানির জন্য বাজার খোলার কোনো আশ্বাসও দেয়নি। নিরাপত্তার ঝুঁকি। চীনা প্রযুক্তির প্রতি ভারতের নির্ভরতা টেলিকম, শক্তি ও ইলেকট্রনিক্স খাতে এতটাই বেড়েছে যে তা ভারতের জন্য নিরাপত্তাহীন এক পরাধীনতা হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের ভাষায় মোদির পরাজয়। জয়রাম রমেশ 31 আগস্টকে ভারতের কূটনৈতিক আত্মসমর্পণের দিন আখ্যা দেন। তার ভাষায় 56 ইঞ্চির নেতা এবার 5.6 ইঞ্চির নতজানু কূটনীতিক হয়ে উঠলেন। এখানে প্রশ্ন শুধু রাজনৈতিক নয়, এটা ভারতের অভ্যন্তরীণ জাতীয়তাবাদের সাথে বাস্তব পররাষ্ট্রনীতির দ্বন্দ্ব, যেখানে স্লোগান আছে কিন্তু কৌশল নেই। এই সম্মেলনে চীন, রাশিয়া, ভারত ছাড়াও ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, কিরগিজস্তান সবাই উপস্থিত ছিল। আলোচনায় ছিল সন্ত্রাস বিরোধী সহযোগিতা, বাণিজ্য ও অবকাঠামো সংযোগ, বহুপাক্ষিক মুদ্রা ব্যবস্থার প্রচেষ্টা, ন্যাটোর বিকল্প কৌশলগত জোট গঠন। তবে বাস্তবে চীন ও রাশিয়ার আধিপত্য দৃশ্যমান ছিল। ভারত সেখানে আলগা, দ্বিধাগ্রস্ত এবং কিছুটা নির্জীব। বাংলাদেশের জন্য এই চিত্রের তাৎপর্য কি? আঞ্চলিক ভারসাম্য তৈরির সুযোগ। চীন ভারতের উত্তেজনা প্রশমিত হলে বাংলাদেশ ভারত নির্ভরতার বাইরে একটি স্বাধীন বলয়ের সুযোগ পাবে। এটি তাদের পররাষ্ট্রনীতিকে আরো ভারসাম্যপূর্ণ করে তুলবে। চীনের দিক থেকে বিনিয়োগের দ্বার খুলবে। যেহেতু ভারত চীনের সাথে স্পষ্ট অবস্থান নিচ্ছে না, চীন বাংলাদেশের দিকে আরো আগ্রহী হতে পারে। পায়রা ও চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ, ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেল, টেকনোলজি পার্ক ও স্পেশাল ইকোনমিক জোন। রাশিয়া ও এসসিওর সাথে জ্বালানি অংশীদারিত্ব, রাশিয়ার সাথে বিদ্যুৎ প্রকল্প যেমন রূপপুর, তেমনি এসসিও জ্বালানি ব্যাংক বা নতুন মাল্টি কারেন্সি পেমেন্ট সিস্টেমে বাংলাদেশের অন্তর্ভুক্তি সম্ভব। কিন্তু আসলে এসবের চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের প্রতিক্রিয়া। বাংলাদেশ যদি চীন ও এসসিওর দিকে বেশি ঝুঁকে পড়ে, ভারত অস্থির হয়ে উঠতে পারে, বিশেষ করে সীমান্ত ও পানি বিষয়ক ইস্যুতে। যুক্তরাষ্ট্রের চাপ। এসসিওতে সম্পৃক্ততা মানেই কিছুটা চীনপন্থী অবস্থান, যা পশ্চিমাদের কাছে আস্থাহীনতা হিসেবে দেখা যেতে পারে। দ্বৈত কূটনৈতিক ভার। ভারত চীন দুপক্ষের চাপে বাংলাদেশ যদি চালাক না হয়, ডাবল গেম খেলোয়াড় হিসেবে ধরা পড়ার ঝুঁকি থাকবে। বাংলাদেশ কি এসসিওতে যোগ দেবে? বাংলাদেশ এখনো এসসিও সদস্য নয়, তবে সে ডায়লগ পার্টনার হওয়ার প্রক্রিয়ায় আগ্রহ প্রকাশ করেছে। যদি ভারত নিজেই এই জোটে পরাজয়ের আভাস দেয়, তাহলে বাংলাদেশ ভারসাম্যপূর্ণভাবে নিজস্ব বলয়ে প্রবেশ করতে পারে। এসসিও সদস্য হলে সম্ভাব্য লাভ কি? স্বল্প সুদে অবকাঠামো ঋণ, সন্ত্রাস বিরোধী তথ্য আদান প্রদান, চীনা বাজারে প্রবেশাধিকার, জ্বালানি ও টেকনোলজি পার্টনারশিপ। হাতি যখন হাঁটে মাটি কাঁপে, ড্রাগন যখন উড়ে আকাশে তাপ পড়ে, আর বাংলা সে চুপচাপ নদীর তীরে দাঁড়িয়ে দেখে কোন ঢেউ ঘরের দিক আর কোনটা ডাকে বহির্বিশ্ব। বাংলাদেশ এখনো কোনো উচ্চকণ্ঠ নয়, কিন্তু সে কৌশলের নতুন কাব্য রচনা করছে, যেখানে ভারতের নীরবতা, চীনের প্রভাব এবং রাশিয়ার সহযোগিতা সব মিলিয়ে একটা প্যাসিভ পাওয়ার স্ট্যান্স তৈরি হচ্ছে।
আমরা দাঁড়িয়ে আছি নতুন এক ভূরাজনৈতিক মোড়ে। মোদির সফর ছিল নিঃসন্দেহে একটি কৌশলগত সংযমের মুখোশ পরা দুর্বলতা। চীনের দৃঢ়তা, রাশিয়ার সহায়তা আর এসসিওর সম্প্রসারণে বাংলাদেশ একটি নয়া ভূরাজনৈতিক খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে। তবে প্রতিটি সুযোগই চাপ ও ঝুঁকি নিয়ে আসে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি তাই হতে হবে কৌশলগত।